তার বাবা বসে গিয়েছে গোলাম আজম মওদুদির চেয়ারে, মওদুদির পাশে বসে চা খাইতে দেখো নাই বঙ্গবন্ধুকে? শেখ হাসিনার সাথে জামাত ইসলামের নেতাদের ছবি জীবনেও চোখে পড়ে নাই? চোখে কি ছাতা পড়েছে, আন্দু পড়েছে, চোখ কি অন্ধ হয়ে গিয়েছে? এগুলো না দেখার কারণেই আজকে তোমাদের এই দুর্দশা শুরু হয়েছে। পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিতে হবে, মাজায় মাজায় ধরিয়ে দিতে হবে যে কি কি অন্যায় করেছে। আর বাঙালি আবার একটা সুবিধা আছে, ভুলে যায়, অল্পতে ভুলে যায়। শাহবাগ তৈরি কারা করেছে অল্পতে ভুলে যায়। কিভাবে ভুলে যাব যাদের যাদের কারণে আজকের এই হত্যার শিকার হয়েছে আমার মতিউর রহমান, নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা। লজ্জা হওয়া উচিত আপনাদের। কিভাবে আপনারা ভুলে যান? এদেশে কত মানুষের যে চোখের পানি, কান্নার পানিগুলো আপনার কাছে যায় না ব্যারিস্টার সুমন? যায় নাই কোনোদিন আপনার কাছে এদেশের জামাত শিবিরের কান্নার পানিগুলো? যায় নাই কোনোদিন আপনার চোখের কাছে পাঁচিমের শাপলা চত্বরের মানুষগুলোর কথা? যায় নাই কোনো আপনার ব্যারিস্টার সুমন সাহেব আপনার চোখের সামনে বাংলাদেশের 28শে অক্টোবর লগি বইটার কথা? যায় নাই কোনোদিন এদেশের হেফাজতে ইসলামের মানুষের রক্তের কথা, লাশের কথা? কেমন সোশ্যাল ওয়ার্কার আপনি? আপনার কাছে এই শব্দগুলো, এই যা যা বললাম, আমাকে চ্যালেঞ্জ করে এই লাইভে প্রতিবাদ করবেন। একটা বিষয়ে যদি সুমনের কোনো বক্তব্য এ যাবৎকাল পেয়ে থাকেন, আমি কান কেটে রাজনীতি ছেড়ে দেবো। পারলে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠান। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, ব্যারিস্টার সুমন নিজে দাবি করেছেন তার প্রাণ সংশয় রয়েছে, তাকে হত্যা করার জন্য টাকা দিয়ে ক্লার ভাড়া করা হয়েছে, সন্ত্রাসী ভাড়া করা হয়েছে। তিনি নিজের জীবনের নিরাপত্তায় ভুগছেন। তিনি বলছেন বাংলাদেশের জন্য যারাই কাজ করবে হয় তারা হত্যার শিকার হবে, না হয় লাঞ্ছিত হবে। ব্যারিস্টার সুমনের এই বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক একটি বক্তব্য দিয়েছেন। এখানে তিনি তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার সুমনের। ব্যারিস্টার সুমনকে বলেন, আপনি স্মরণ করে দেখুন, প্রথম দিন আপনি যখন এমপি হয়ে সংসদে দাঁড়িয়েছিলেন তখনই আপনি বলেছিলেন এই চেয়ারটিতে আল্লামা মাদুল হোসেন সাঈদী, মতিউর রহমান, নিজামী, কাদের মোল্লা, কামারুজ্জামানরা বসেছিল কিনা। যদি এই চেয়ারে তারা বসে থাকে তাহলে আপনি বসবেন না। এরপর বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক বলেন আপনার বাপ বসেছে নিজামী, সাঈদীর চেয়ারে। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক আরো বলেন, যুক্তির খাতিরে, তর্কের খাতিরে আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম সাঈদী, নিজামীরা রাজাকার ছিল, তাই তাদের বিরুদ্ধে মামলা লড়েছেন। ব্যারিস্টার সুমন তাদের ফাঁসি দেওয়ার ব্যাপারে তিনি ভূমিকা পালন করেছেন। কিন্তু তার ছেলেরা অর্থাৎ ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকে যে গুম করা হয়েছে তার বিরুদ্ধে কয়দিন কথা বলেছেন? এখনো পর্যন্ত কোনোদিন আব্দুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমানের ব্যাপারে কোনোদিন আপনি মুখ খুললেননি। তাদেরকে কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে? সুপ্রদর্শক, এছাড়াও ব্যারিস্টার সুমনকে বিভিন্ন বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছেন ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক বলেছেন আমার এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিব। সুপ্রদর্শক, বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো। দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে যেখানে আছেন সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার গভর্নমেন্টেরই একজন এমপি, সময়ের আলোচিত ব্যারিস্টার সুমন সাহেব। আপনারা তাকে অবশ্যই কম বেশি সবাই চেনেন, বিভিন্ন সময় তার লাইভ দেখেছেন বা বিভিন্ন কারণে তিনি আলোচিত, সমালোচিত। তার আলোচনা করতে চাওয়ার আগে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে স্মরণ করে দিব। আপনারা দ্রুত লাইভটি শেয়ার করবেন। সেই ব্যারিস্টার সুমন সাহেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার জীবনের ঝুঁকিতে নিয়ে আছেন। তিনি বলছেন তাকে একটা গ্রুপ, সংঘবদ্ধ গ্রুপ তাকে হত্যার উদ্দেশ্যে তার পিছনে লেগেছে এবং তাকে থানা থেকে ইনফর্ম করা হয়েছে, অফিসিয়ালি তাকে পুলিশ জানিয়েছে যে তার জীবন ঝুঁকির মধ্যে এবং তাকে যে কেউ যে কোনো সময় হত্যা করতে পারে। এক ধরনের টার্গেট কিলিং নিয়ে তাকে নেমেছে মাঠে। বাংলাদেশে মূলত স্বস্তিতে আছে কে? আমি এখানে কয়েকটি নেগেটিভ পজিটিভ সব বিষয়, প্রথমেই আমি এই সুমন সাহেবের উপরে যে এই ধরনের একটি মানুষের বা খারাপ দৃষ্টিতে খারাপ লোকের নজর পড়েছে বা তাকে হত্যা করতে চায় তার তীব্র নিন্দা জানাই। সেটা আমার দলমতের ঊর্ধ্বেই। অ্যাজ এ হিউম্যান আমি অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। কারণ একজন মানুষ সে যেই হোক, আমার আদর্শে না হোক, আমার ভিন্ন আদর্শের হোক, কারো মৃত্যু কামনা করা, কাউকে হত্যা করা, এটা আওয়ামী লীগের মতো আমরা করতে পারি না, আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি এর জন্য তীব্র নিন্দা জানাই। আমি যে বিষয়টা বলতে চাই, বাংলাদেশের, যদিও এটা নিয়ে আমি কথাও বলেছি, দু এক জায়গায় টকশোতেও বলেছি এবং আমার ইউটিউবেও ভিডিও দেওয়া আছে, আপনারা এটা আজকের একটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিধায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই। বাংলাদেশে একটু হিসাব করে দেখেন তো, নিরাপদে আছে কে? একজন সংসদ সদস্য বাংলাদেশ থেকে আনার এমপি গত কয়েকদিনে কোথায় গিয়েছে? ভারতে গিয়েছিল। তার চোরাকারবারি হোক, ধর্ষণ হোক, হত্যা হোক, যে কোনো ধরনের অপকর্মের সাথে তিনি সম্পৃক্ত থাকুক, যা থাকুক, সেটা ভিন্ন হিসাব। কিন্তু সেই জায়গায় আনার সাহেব তো গিয়েছেন, কিন্তু নিরাপদে আসতে পারেননি। তাকে কেউ বলছেন খুন করছেন, কেউ বলছেন গুম করছেন, তার এখন একটা মাংসের টুকরাও খুঁজে পাওয়া যায় না। তাহলে সেই মানুষটা কোথায়? একজন সংসদ সদস্য আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারে না, তার নিরাপত্তা নাই। ব্যারিস্টার সুমন সাহেব বলছেন যে তাকে কেউ না কেউ খুঁজছে তাকে শেষ করে দেওয়ার জন্য। এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই, জামাত ক্ষমতায় নাই, হেফাজত ক্ষমতায় নাই, ওনরাই ক্ষমতায়, ওনাদের লোকেরাই খুঁজছে এবং উনি আবার অভিযোগ করছে যে আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। কিছু কিছু লোক হয়তো বসে আছে শুধুমাত্র আমার মৃত্যুর পরে মানে ওইটা নিয়ে অনুসন্ধান চালানোর জন্য। তার মানে তিনি কতটা ঝুঁকিতে আছেন, তিনি আত্মবিশ্বাসের অভাবেও আছেন যে তার দলের
ক্ষমতাধর ব্যক্তিরাই হয়তো তাকে শেষ করে ফেলবে, সে নিজের জীবন নিয়ে শঙ্কিত। সুমন সাহেব, আপনাকে একটু প্রশ্ন করে রাখতে চাই। আপনার এই জায়গায় আমি কষ্টিত, আমি বেদনা বিধুর, আমি অবশ্যই আপনার এই আবেগটা আমি বুঝতে পারি, আপনার বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাকে একটু একটা ওয়ার্নিং দিয়ে নিয়ে যেতে চাই। আপনি এই সংসদে দাঁড়িয়ে বেশি দিন না, দেমাগের সাথে মাত্র 3-3.5 মাস আগে যখন সংসদ শুরু হয়েছে জানুয়ারির দিকে আর কি, তো সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে সংসদে উঠে একটা বক্তব্য দিয়েছেন। প্রথম বক্তব্যেই আপনি আপনার হিংস্রতা, আপনার মধ্যে লুকায়িত একটি মানুষের উপরে এতটা অমানবিক, এতটা পৈশাচিক হতে পারে সে রূপটা আপনি দেখিয়েছেন। এই সকল 300 সংসদ সদস্যদের মধ্যে অন্য কেউ দেখায়নি, আপনি দেখিয়েছেন। সবাই চোর, সবাই চুরি করে এসেছে, কিন্তু আপনি বলেছেন, কি বলেছেন? আপনি নাকি আপনার চেয়ারটা সেটিং এর আগে জিজ্ঞেস করেছেন যারা এই ম্যানেজমেন্টে আছে স্পিকারের মাধ্যমে, যে আপনার ওই সিটটাতে মতিউর রহমান নিজামী কিংবা গোলাম আজম কিংবা এই জামাতপন্থী যাদেরকে ফাঁসি দিয়েছেন, হ্যাঁ, আলী হাসান মুজাহিদ, এই জাতীয় মানুষরা বসে গিয়েছে কিনা। যদি বসে থাকে তাহলে ওই চেয়ারটায় আপনি বসবেন না। চিন্তা করেছেন কতটা আপনার ভিতরে কতটা অহংকার বোধ কাজ করছে, কতটা, শুধু অহংকার বোধ না, এটাকে একটা পৈশাচিকতা আপনি বলতে পারেন, যে ওই চেয়ারেই আমি বসবো না যেই চেয়ারে নিজামী সাইদি বসছে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী সাবেক মন্ত্রী সে যে দলের হোক, ওই নামের তালিকায় তার নামই থাকতে হবে। চেয়ার আপনি যে দলেরই হন, ওই চেয়ারে আপনি বসবেন, আগামী দিন ছাত্রলীগ বসবে, আরেকদিন আরেকজনে বসবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির নিয়ম তো এটাই, যে আপনি দল করলে তো আর চেয়ার পরিবর্তন হবে না। আর আপনি সংসদে এসে বলছেন ওই চেয়ারটা পরিবর্তন করে দিতে হবে, তারপরে আর এই চেয়ারে আপনি বসবেন। আমি খুব দুঃখ পেয়েছিলাম আপনার সেই বক্তব্যে, আমার হৃদয়টা খান খান হয়ে গিয়েছিল যে এমন কি অপরাধ সেই ব্যক্তিরা করেছে যেই ব্যক্তিদের চেয়ারেই আপনি সুমন ব্যারিস্টার সাহেব বসতে পারবেন না কেন সাইদির ওখানে। তার মানে কত উচ্চ মানের দালাল আপনি, কতটা হাইব্রিড দালাল আপনি, কতটা এই যে কোটি টাকার গরু বিক্রি হচ্ছে এই মানের, হ্যাঁ, ইমরান সাহেবদের যে গরুর বাজার দেখেছি এই মানের হাই প্রোফাইলের দালাল আপনি, সেটা আমি সেদিন দেখেছি। যদিও আপনার শত শত ভালো গুণের আমি অবশ্যই প্রশংসা করতে আমার কোনো দ্বিধাবোধ নেই, আপনার ভালো কাজের আমি প্রশংসা করলে আমার কষ্ট লাগবে না, কিন্তু আপনার এই কাজটা নিজের জায়গায় একটু মেপে দেখেন। গত কয়েকদিন আগে আপনি বক্তব্য দিলেন বাংলাদেশের কোনো বিরোধী দলই নাই, বিরোধী দল যদি শেখ হাসিনা আপনাকে নির্দেশ দেয় আপনি বিরোধী দল হইতে পারেন। কয়দিন আগে এসেছেন রাজনীতিতে? মাত্র কয়দিন আগে আপনি প্রবেশ করেছেন। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, বিরোধী দলের জামাত শিবির হেফাজত অন্য যারা আছে সব বাদ, আপনাকে শেখ হাসিনা নির্দেশ দিবে আর আপনি হবেন বাংলাদেশের বিরোধী দলের নেতা হিসাবে সংসদে কথা বলতে চান। কেন? কারণ আপনি বিরোধী দল থেকে কথা শুনছেন না, সরকারকে যেভাবে চাপে ফেলানো দরকার সেটা ফালাচ্ছে না। আপনার দৃষ্টিতে এর চাইতে মিথ্যাবাদী আর কি হতে পারে? আপনার চোখে কি যায় না যে বাংলাদেশের কোনো জায়গায় কোনো বিরোধী মতের মানুষকে সরকার দাঁড়াতে দেয় না? আপনি কি কখনো প্রতিবাদ করেছেন? এই যে গুলিগুলো হচ্ছে, হত্যাগুলো হচ্ছে, লিফলেট বিতরণ করতে গিয়ে গুলি হচ্ছে, মানুষ মারা হচ্ছে, 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে গুলি ছড়া হচ্ছে, আওয়ামী লীগের একটা অসদাচরণ নিয়ে আপনি এত পাক্কা ইমানদার মনে করছেন, আপনি একটা প্রতিবাদ করেছেন কোথাও? একটা লাইভ করেছেন? করেননি। আপনাকে শেখ হাসিনা, ভারত কিংবা আপনার নিজস্ব কিছু এজেন্সি তারা আপনাকে যে ভাষায় শিখিয়ে দেয় আপনি সেই ভাষায় কথা বলেন। এখন ভালো কথা আপনি বললে সেটার প্রশংসা করতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কিন্তু আপনি যে কাজটি করেছেন সেটাই আমি আপনাকে এখন বলে দিচ্ছি। আপনার সবচাইতে জীবনের যত বড় কাজ করেন, যা ঘটে যায় ওটা আর রিটার্ন নিতে পারবেন না। আপনি বাংলাদেশের সবচাইতে ভালো মানুষ যারা, সেই মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যারা যারা অবদান রেখেছে তার মধ্যে অন অফ ইউ আপনি করেছেন। আপনি করেছেন কিভাবে করেছেন? এই ব্যারিস্টার সুমন সাহেব আপনি করেছেন। আপনি প্রসিকিউটর ছিলেন, নিজে নিজে বলছেন যে এই মুক্তিযোদ্ধা বিরোধী যারা যারা স্বাধীনতা বিরোধী তাদের ফাঁসি দেওয়ার জন্য আপনি একজন আইনজীবী হিসেবে সেখানে কাজ করেছেন। সেই জায়গায় আপনি সেই মানুষগুলোকে যাদের মেরেছেন একটা বার বিবেকের তাড়নায় আপনাকে বলতে হয় না যে আপনি একটা লাইভ করে বলে দেন যে এই মৃত্যুগুলো সব সাজানো নাটক? সাইদি সাহেবের কি অন্যায়? মৃত্যুর পরে একটা লাইভ করে বলতে পেরেছেন তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে? বুকি সাহস আছে? আমি বলতে পারবো যদি শেখ হাসিনাকে কোনো ধরনের কেউ অন্যায় করে, সেটা যদি সত্যিকার অর্থেই অন্যায় হয়, আমি চাইলে সেটা তার বিরোধী হলেও বলতে পারবো। কিন্তু আপনি পেরেছেন এত বড় একজন আল্লামার ইনজেকশন পুশিং করে যে হত্যা করা হয়েছে, একটা লাইভ করতে পারেন নাই। আপনি কাদের মোল্লা, নিজামী, সাইদি, মুজাহিদ সাহেব সহ যারাই ছিল, গোলাম আজম সাহেব সহ, তাদের বিরুদ্ধে সারা রাস্তায় রাস্তায় গল্প গুজব করেছেন, বক্তব্য দিয়েছেন, কিন্তু আপনি তাদের রক্ষার জন্য দূরে থাক আপনি কি করে অন্যায় কাজের সাথে সংযুক্ত হয়ে তাদের ফাঁসি কার্যকর করেছেন। আবার এখন ফেভার নিতে যাচ্ছেন জনগণের কাছ থেকে। সে কারণেই আমি বলছি যে এগুলো আপনাদের সব নাটক, সিনেমা। আপনার দরদ হয় না? বাদ দিলাম মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযোদ্ধার ইতিহাস বাদ, আসেন নতুন প্রজন্মের ইতিহাস। আমান আল আজমি মীর কাসেম আলীর সন্তান, মীর আরমান, তারপরে আমান আল আজমি হচ্ছে গোলাম আজম সাহেবের সন্তান। কোথায় আজ পর্যন্ত গিয়েছে? বাংলাদেশে বিচার বিভাগ আছে
এই যে আপনি জীবন সংখ্যার কথা বলছেন, সেজন্যই আমি এই কথাগুলো তুললাম। সুমন সাহেব, আপনি একটু শুনে নেবেন, সবাই একটু প্রচার করে শেয়ার করে দিয়ে ওদেরকে শোনার সুযোগ করে দেন। সবসময় সব কথা আসে না। আমি আজকে আপনাকে সুমন সাহেব প্রশ্ন করে বলছি যে আপনি কয়দিন এই মানুষগুলোর জন্য একটা প্রতিবাদ করেছেন? আপনার বিচার আওয়ামী লীগের আমলে হবে না, হবে কার আমলে বলেন? আপনার জীবন সংখ্যা, আপনার বিপদ আপদ, এগুলো নিয়ে যে আপনি টেনশন করছেন, এই টেনশনটা তো আওয়ামী লীগের আমলেই হবে। কারণ এই আওয়ামী লীগের আমলে আপনারা সত্য কথা বলে মানুষের নিরাপত্তা দিতে পারেন নাই, আপনারা প্রতিবাদ করেন নাই, আপনারা দালালি করেছেন এবং টাটকা দালালি করেছেন। এখন দালালি করে আপনি এখন জীবন সংখ্যা নিয়ে আছেন। আমি এটার অবশ্যই তীব্র প্রতিবাদ জানাই। আমি যারা আপনাকে হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে আমি কথা বলবো এবং তাদেরকে অ্যারেস্ট করার আহ্বান জানাই। সেটা বারবার বলেছি, এখনো বলছি। আপনাকে একটু নক করে যাচ্ছি কোথায় আরমানের স্ত্রীরা আজ পর্যন্ত অপেক্ষা করছে? মীর কাসেম আলীর সন্তান আজ পর্যন্ত নাই, কোন আয়নাঘরে আছে? একটা লাইভ করে কারো কাছ থেকে জানতে চেয়েছেন? আপনি বলেন কোন আইনে আছে বাংলাদেশে আমার বাবা অন্যায় করলে যদি সেটা ভুয়া অন্যায় আপনারা বলে দিচ্ছেন, তারপরেও মেনে নিলাম তর্কের খাতিলে যে আপনি তাকে শাস্তি দিয়েছেন, অন্যায় করেছে, ভালো কথা। সন্তান কি দোষ করেছে? আমান আল আজমি একজন সেনাবাহিনীর প্রধান হওয়ার যতগুলো দক্ষতা যোগ্যতা থাকা দরকার সব তার ভিতরে ছিল। সেই ব্যক্তিকে আপনারা কোথায় গুম করে ফেলে রেখেছেন? এখন পর্যন্ত একটা জায়গায় প্রতিবাদ করতে পারেননি। বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় খুন হয়, গুম হয়, র্যাব ক্রসফায়ার করে, কোন জায়গায় আপনি কথা বলেন? আপনি তখনই কথা বলেন যখন জানেন যে এটা শেখ হাসিনা বলতে বলেছে, বলাবে, তখন আপনি বলেন, অথবা কোনো এজেন্সি বলতে বলে তখন আপনি বলেছেন। এই যে জেনারেল আজিজ এবং এই যে নাম কি পুলিশের আইজি বেনজির আহমেদ কোনোদিন ক্ষমতায় থাকা অবস্থায় বলেছেন যে তারা এই অন্যায় করেছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে আপনি একটা স্লোগান দিয়েছেন? বেনজিরের বিরুদ্ধে আপনি এখন নাটক সিনেমা করেন। হাসি পায়, আমার খুব লজ্জা লাগে। আমার দেশের মানুষের দিকটা কিও আমার খুব হাসি পায় যে আমরা কি আছি। তখন তো তাকে আমেরিকায় পাঠিয়ে প্রমাণ করেছেন যে তিনি, তার উপরে কোনো স্যাংশন আসে নাই, তিনি সবচেয়ে আল্লাহওয়ালা ভালো মানুষ। আর এখন বেনজিরের বিরুদ্ধে আপনি একটা রিট করছেন, এই রিটটা যে আপনার করার দক্ষতা নাই, এটা যে সম্পূর্ণ শিখিয়ে করানো হয়, এবং শেখ হাসিনা যে আপনাকে ইঙ্গিত না দিলে দুইটা শব্দ মুখ থেকে বের হয় না, এর প্রমাণ তো আর এর চেয়ে বেশি কিছু দরকার নাই। আপনি কথা বলেন কাদের কথা? যাদেরকে বলাচ্ছে শেখ হাসিনা, তাদের কথাগুলোই আপনি বলেন। তাহলে এর বাইরে আপনি অবশ্যই আপনার এলাকার উন্নয়নের জন্য কথা বলেন, আপনার এলাকায় পোল কল কারবার ভালো মানসিকতা পোষণ করেন, আমার কোনো আপত্তি নেই, আই ডু রেসপেক্ট দ্যাট। কিন্তু আপনি সমাজের এতগুলো চুরি ডাকাতি হত্যা রাহাজানি, মানুষ মারা, খুন করা, গুম করা, খালেদা জিয়া অসুস্থ বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢুলে পড়ছে, তাকে নিয়ে তাদের সহ একটা জায়গায় কথা বলেছেন। এখন বলবেন কি যে এই কথাগুলো আমি তো আওয়ামী লীগ করি, বলবো না? তাহলে আওয়ামী লীগই করেন, সুফি সাজিয়েন না, দরবেশ সাজিয়েন না। আপনি বলছেন দেশে এখন আপনার নিরাপত্তা নাই, তাহলে আপনার নিরাপত্তা থাকবে কেমনে যে দেশে এই মানুষগুলোর বিচার আপনি চান নাই? এদেশে খুন করা হয়েছে, মানুষদেরকে বিচারহীন ভাবে হত্যা করা হয়েছে, আপনি বিচার পাবেন কোত্থেকে বলেন সুমন সাহেব? আপনার বিচার তো আল্লাহ প্রদত্তই থাকবে না মূলত, যদি জুলুম করে থাকেন। আর যদি তো নাই, আপনি তো নিজেই ডিক্লেয়ার জুলুম করেছেন, নিজেই বলেছেন যে আপনি এই যে কি বলে প্রসিকিউটর ছিলেন, আপনি সংসদে তাদের মানে চেয়ারেই বসবেন না। ওরে বাপ রে বাপ, তোমার বাবা বসে গিয়েছে গোলাম আজম মওদুদির চেয়ারে, মওদুদির পাশে বসে চা খাইতে দেখো নাই বঙ্গবন্ধুকে? শেখ হাসিনার সাথে মানে এদের ছবি দেখো নাই? জামাত ইসলামের নেতাদের ছবি জীবনেও চোখে পড়ে নাই? চোখে কি ছাতা পড়েছে, আন্দু পড়েছে, চোখ কি অন্ধ হয়ে গিয়েছে? এগুলো না দেখার কারণেই আজকে তোমাদের এই দুর্দশা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমি কেন বলছি, আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই, কারণ এরা তো অকৃতজ্ঞ জাতি, এদেরকে তো স্মরণ না করালে হবে না। পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিতে হবে, মাজায় মাজায় ধরিয়ে দিতে হবে যে কি কি অন্যায় করেছে। আর বাঙালি আবার একটা সুবিধা আছে, ভুলে যায়, অল্পতে ভুলে যায়। শাহবাগ তৈরি কারা করেছে অল্পতে ভুলে যায়। আপনার বাবাকে কেউ একজন হত্যা করে পরের দিন এসে আপনার কাছে খুব ক্ষমা চাইয়ে বলল যে আমি খুব ভালো, আমি তোমার পক্ষেই এখন বিবৃতি দেবো, বক্তব্য দেবো, টকশো করবো, ভিডিও বানাবো, আপনি মেনে নেবেন? আপনি যদি জারজ হন তাহলে আপনাকে সেই কষ্ট ভুলে যেতে হবে। আর আপনি যদি সুপুত্র হন তাহলে আপনি কষ্ট ভুলে যাবেন না, হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে সেই তেজ থাকবে। আমার আছে, কিভাবে ভুলে যাব যাদের যাদের কারণে আজকের এই হত্যার শিকার হয়েছে আমার মতিউর রহমান নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা। লজ্জা হওয়া উচিত আপনাদের, কিভাবে আপনারা ভুলে যান? এই কাজগুলো কারা করেছে? এই কাজগুলো কারা করেছে? আজ এই কাজগুলো এরাই করেছে। এবং এরা না, এদের আরো কিছু দোসর আছে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, যারা লেবাস পাল্টিয়ে, শুধু চেহারা পাল্টিয়ে, শুধু আপনার ভাইব তোলার জন্য, আপনাদের ভালোবাসা নিয়ে নেওয়ার জন্য কিছু কিছু মানুষ আমাদের ছদ্মবেশে কাজ করবে। সাবধান হয়ে যান। এরা আপনার এমন উপরেও কাটবে, নিচেও কাটবে, সামনেও কাটবে, পিছনেও কাটবে। এই ব্যারিস্টার সুমন সাহেব, আপনার দালালির মাত্রাটা এত বেশি হয়ে গিয়েছে যে এখন চিন্তায় পড়ে গিয়েছেন যে কে না কে আপনাকে কোন মুহূর্তে কোন জায়গা থেকে ধরে বসে। আমি যদিও সেটার তীব্র প্রতিবাদ বারবার করেছি, আবারও করছি, না হয় মিডিয়ায় ভুল মেসেজ যাবে যে আমরা মনে হয় খুশি হয়েছি। না, আমি খুশি হইনি, কিন্তু আমি দেখছি যে বিচার বিভাগটা কিভাবে চলছে। এদেশে বিচার নাই। এদেশে কত মানুষের যে চোখের পানি, কান্নার পানিগুলো আপনার কাছে যায় না ব্যারিস্টার সুমন?
যায় নাই কোনোদিন আপনার কাছে এদেশের জামাত শিবিরের কান্নার পানিগুলো? যায় নাই কোনোদিন আপনার চোখের কাছে পাঁচিমের শাপলা চত্বরের মানুষগুলোর কথা? যায় নাই কোনো আপনার ব্যারিস্টার সুমন সাহেব আপনার চোখের সামনে বাংলাদেশের 28শে অক্টোবর লগি বৈঠার কথা? যায় নাই কোনোদিন এদেশের হেফাজতে ইসলামের মানুষের রক্তের কথা, লাশের কথা? কেমন সোশ্যাল ওয়ার্কার আপনি? আপনার কাছে এই শব্দগুলো, এই যা যা বললাম, আমাকে চ্যালেঞ্জ করে এই লাইভে প্রতিবাদ করবেন। একটা বিষয়ে যদি সুমনের কোনো বক্তব্য এ যাবৎকাল পেয়ে থাকেন, আমি কান কেটে রাজনীতি ছেড়ে দেবো। পারলে এখানে স্ক্রিনশট দিয়ে পাঠান। নাই তাহলে দীর্ঘ 17 বছর পর্যন্ত যদি ন্যায়ের পক্ষে একটা শব্দ উচ্চারণ করতে না পারেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি যদি একটা কথা না বলতে পারেন, তাহলে এদেশের বিচার বিভাগ তো এভাবেই থাকবে। এখন আপনার গায়ে পড়েছে বিদায় আপনি বলছেন যে পুলিশ কেন আমার জন্য কেস করতে অ্যাডভান্স হয়ে আসলো না। আরে পুলিশ আপনার জন্য আসবে। পুলিশ যে বাংলাদেশে 17 বছর পর্যন্ত সমগ্র নাগরিকের অধিকারী হরণ করেছে, সেই নিউজটা আপনার কাছে নাই। এই দেশে যাকে তাকে মামলা দিয়ে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে, সেই নিউজ কি আপনার কাছে নাই? আয়নাঘরের নিউজটা কি ব্যারিস্টার সুমন সাহেব আপনার কাছে নাই? আমার মানুষগুলোকে যারা হত্যা করেছে সেই নিউজ আপনার কাছে নাই? আমি একজন রাজনৈতিক কর্মী, আমার তো কান্না আসে যে এখন আপনি বলছেন যে নিজামী কাদের মোল্লা সাইদি আপনার কাছে অনেকের কাছে প্রিয় হয়ে যাবে। মানুষগুলোকে শেষ করে ফেলেছো তোরা। এই সাইদি আর জীবনে আপনার কাছে আসবে না, কিন্তু এই মানুষগুলোকে হত্যাকারীরা আবার বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, আবার হত্যাকারীরাই আপনাদের আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছেন বাংলাদেশের অবস্থা বন্ধুরা আমার? আর তারাই এখন আবার বলছে যে আমার দেশে নিরাপদ নাই। যখন আমার এই যে একটা ছেলে, এই যে এমপি আনারের এলাকার নামটা আমি ভুলে গিয়েছি, কমেন্টস করে আপনারা জানিয়ে দিবেন, তার মা শতবার 300-350 মানুষ নিয়ে এমপি আনারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে আমার সন্তানকে ফিরিয়ে দাও, ও যত বড় অন্যায় করুক ওকে ফিরিয়ে দাও, ও জিন্দেগিতে আর কোনোদিন এই দল করবে না, কিচ্ছু করবে না, ও আজীবন চুপচাপ থাকবে, তারপরেও ফিরিয়ে দাও। তোমাদের প্রচন্ড হৃদয় কিন্তু একটু টনক নড়ে নাই তখন, যখন সারা বাংলাদেশের সাইদি সাহেবের বিরুদ্ধে তোমরা মসজিদে মন্দিরে গিয়ে গিয়ে বক্তব্য দিয়ে, মুরাদরা বক্তব্য দিয়ে বলেছিলে আর ওই লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে কে? দেলোয়ার হোসেন সাইদি। তোদের হৃদয়টায় তোদের একটু কম্পন সৃষ্টি হয়নি? কত বড় ধৃষ্টতা তোরা দেখিয়েছিস। কিন্তু আল্লাহর মায়ের কোথায় আজকে সেই এমপি মুরাদ? রাজনীতি আমিও তো করছি, আমার দলের নাম কি? এখন কথা বলছি কোন দলের জন্য? আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে যে না, দলবাজি আপনি যাই করেন না কেন, কিন্তু আপনি তো একটা সত্য কথা আপনাকে বলতে এত কষ্ট কেন? এখন বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এখন আর কোন রাজাকার নিয়ে কথা হয় না। কেন হয় না জানেন? সব তো মারা শেষ। ওদের তো রাজাকার মারা উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র সাময়িক সময়ের জন্য মানুষকে দেখানো, রাজনৈতিক চরিতার্থ করার জন্য, 13 সালে নির্বাচন তাকে উঠিয়ে নেওয়ার জন্য তখনকার সময় শাহবাগ তৈরি করে আমার এই আলেমদেরকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, এর প্রত্যেকটা রক্ত যে অভিশাপ দিচ্ছে, ওই সময়ের হারানো মা বোনগুলো যে চোখের পানি ঝরে ঝরে কেঁদেছে, কেউ অন্ধ হয়ে চলে গিয়েছে, 200-250 মানুষ সাইদের জন্য জীবন দিয়েছে, মনে করেছে ওদের সেই রক্তে অভিশাপ দিবে না? ও ব্যারিস্টার সুমন, সেই রক্তে অভিশাপ দিবে না? এই রক্তের লীলা খেলা সমগ্র পরতে পরতে বিভিন্ন জায়গায় তোমাদের অন্তরে অন্তরে ঢুকে ঢুকে ধুকরে ধুকরে ঠুকিয়ে ঠুকিয়ে তোমাদেরকে শেষ করবে। কারণ তারা সবাই সৎ ছিলেন, ভালো মানুষ ছিল। দেলোয়ার হোসেন সাইদি এখন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে, কয়দিন টকশো করেছো বলো? একটা দিন দাঁড়িয়ে বলতে পেরেছো যে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই যে এই খালেদা জিয়া বয়বৃদ্ধ, তার সাথে এই অপরাজনীতি চলবে না, রাজনীতি করতে গিয়ে তাকে এইভাবে হত্যা করা যাবে না, তার মুক্তির ব্যবস্থা করুন। শেখ হাসিনাও চুরি করেছে, তিনিও করেছে, হয়তো তুমি শেখ হাসিনার চোরের কথা নাই বললা, বলতে পেরেছো? বলতে পারো নাই। বাংলাদেশের মানুষ এত সস্তা কেমন হয় আমি জানি না। একটু কচুরিপানা পরিষ্কার করলেই যদি আপনি মতিউর রহমানের নিজামীর রক্তের কথা ভুলে যান, তাহলে বুঝতে হবে এই জাত, এই দেশের মানুষের কোনো মুক্তি কোনোদিন হবে না। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে ছাগল কাণ্ড দিয়ে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এই মানে কি বলে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজকে দিয়ে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে পুলিশের আইজি দিয়ে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের মানে যেই সাবজেক্টগুলো কোনো বিষয় না, সেই সাবজেক্টে টকশো আলোচনা, আপনার ভিডিও ক্রিয়েট করে করে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। অথচ শেখ হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার জাতির কাছ থেকে ভুলিয়ে ফেলা হচ্ছে। একটা সময় গিয়ে এই দেশেই আবার শেখ হাসিনাকে ইসলামী শাসকের পুরোধা বলা হবে, আর তাই তারা বলা শুরু করেছে। অথচ এই দেশের সমগ্র ইসলামপন্থী নাগরিকদের বাস ঢুকিয়ে 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 সমগ্র জায়গায় রক্তপাত করে দিয়েছে, সেই ইতিহাস আপনাদের খেয়াল নাই। প্রিয় বন্ধুরা আমার, আমি সেই কারণে বলছি যে আমার মূল কষ্টের জায়গাটা আপনাকে বুঝতে হবে। আমার মূল কষ্টের জায়গাটা কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে নয়। আমার মূল কষ্টের জায়গাটা তোমরা যখন কষ্ট পেয়ে অন্তত পুলিশের কাছে একটা পুলিশ রিপোর্ট করতে পেরেছো,
সেই সময় তোদের কি একটু বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখ যে বাংলাদেশের এটিএম আজহার সাহেব সম্ভবত এখনো ফাঁসির আসামি হিসেবে জেলে আছে, বা কি বলে হাতে বেরুয়া পরিয়ে তারপরে বয়োজ্যেষ্ঠ এই মানুষটাকে হাজির করা হয়। কয়দিন আগে একজন আলেম মুক্তি পেয়েছে, মাদানি, শিশু বক্তা সবাই বলে, তার মাথায় হেলমেট, হাতে পায়ে বেরুয়া। কি তারা চোর না ডাকাত? দেলোয়ার নামের একজন, আমার যতটুকু মনে পড়ে, পলিটিক্স করতে গিয়ে তার নাম মনে এসেছে, ভুল বললে লিখে দিবেন, সম্ভবত ছাত্র শিবিরের সভাপতি বা সহসভাপতি ছিলেন। দেলোয়ারকে যে পরিমাণ রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, একটা জিনিস পর্যন্ত কেউ প্রতিবাদ করতে পেরেছ? কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে মোকাদ্দেস সহ 4 জন ছাত্র নাই হয়ে গিয়েছে, ওই 4 জনের মায়ের বুক খালি, আজ পর্যন্ত জবাব দিতে পেরেছ? আবরার হত্যা হয়েছে, একটা টকশো হয়েছে আবরার হত্যার? বলো, আবরার হত্যা ছাড়াই যে বিশ্বজিৎ হত্যা, তোমাদেরই। কি হয়েছে বাংলাদেশে? তাহলে ব্যারিস্টার সুমন আজকে বলছেন যে আপনাকে কি এই রাষ্ট্র বাঁচিয়ে রাখবে? আপনি কার কাছে এই করুণায় বিনয় করছেন? আপনি বলছেন কার কাছে? যে বাংলাদেশের মানুষকে খুন করে করে রক্তের উপরে ক্ষমতায় বসে আছে, সেই শেখ হাসিনাকে আপনি ব্যারিস্টার সুমন প্রশ্ন করছেন আপনাকে কি রাষ্ট্র জীবিত রাখবে, নিরাপদে রাখবে? তো তার তো নেশাই হচ্ছে রক্ত খাওয়া। তার নেশা যখন যার রক্ত পছন্দ তাকে খাবে, কখনো জামাতের খাবে, কখনো প্রয়োজন হইলে আপনাদের খাবে, কখনো প্রয়োজন হইলে তার পরিবারের খাবে। তারপরেও তিনি কোনোদিন বাংলার মানুষের মুক্তির জন্য ক্ষমতায় আসে নাই, প্রিয় বন্ধুরা আমার। অতএব আমি এই ব্যারিস্টার সুমনের এই কষ্টে আমি তার জন্য সমবেদনা জানাই, এবং আমি মনে করি যে অবশ্যই এই ধরনের খুন খারাপি, অন্যায়, অত্যাচার হওয়া উচিত নয়। কিন্তু সুমনদের শেখার আছে অনেক কিছু, শেখার আছে অনেক কিছু। এমপি মুরাদদের শেখার আছে অনেক কিছু। এখনো যারা অনৈতিক আচরণ করে, অন্যায় অত্যাচার করে, জুলুম করে মানুষের উপরে নিপীড়ন করছেন, শেখার আছে। সর্বোচ্চ মৃত্যু কি? আমার হয়তো মারা যেতে হবে একদিন, আগে বা পরে ওই কবরেই তো শুইতে হবে, আপনাকেও, আমাকে, আমাদেরকেও। আনার সাহেবের কাছ থেকে, আনার সাহেব, ওনাকে নিয়ে আমি কোনো বিতর্কিত কথা বলতে চাই না, কিন্তু আজ ওই যে মা চোখের রক্ত ফেলেছিল একটা সন্তানের জন্য, যদি ওই মায়ের সন্তানটাও বেঁচে থাকতো, অন্তত আনারের জন্য দোয়া তো করতে পারতো যে আনার ভাই আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু দোয়া করার মানুষ নাই, ইন্নালিল্লাহ পড়ার মানুষ নাই, জানাজায় যাওয়ার মানুষ নাই। এই হচ্ছে আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগের কাছে আপনি বলেন যে এই দেশে কি নিরাপদ থাকবে? এই দেশে চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, আপনার স্ত্রীকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই হচ্ছে বাংলাদেশ। আর আপনি সেই দেশে বিচার কামনা করছেন। বাহ, আমার খুব লজ্জা লাগলো। কেন লাগলো? কিসের বিচার? কার কাছে বিচার? চোর বসে আছে সংসদে, প্রধানমন্ত্রী চুরি করে হয়েছে। আপনি ব্যারিস্টার সুমন এটা কি জানেন না? 14 সাল, 18 সাল, 24 সালের একটা ভোটেও যে আপনার নেত্রী নির্বাচিত হয় নাই, সুমন ভাই আপনি এটা জানেন না? আপনি ব্যারিস্টার, আপনারা এটা জানেন না? চোরের ঘরের চোর জানবেন কি করে? দালালি করতে 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 এমন জায়গায় চলে গিয়েছেন যে মহান সংসদে গিয়েও বলছেন যে মাননীয় স্পিকার, আমার এই চেয়ারটা আমি বসার আগে চেক করে নিছি, এই চেয়ারে সাইদি মুজাহিদ বসছে কিনা। ওরে বাপরে বাপ, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর বসার যোগ্যতা আছে? সাইদি নিজামী যেই চেয়ারে বসে, যেই কাপড়ে বসে, ওই কাপড় ধুয়ে পানি, ওই কাপড়ে প্রস্রাব করলে সেই প্রস্রাবের পানি খাওয়ার যোগ্যতা আওয়ামী লীগের কেউ আছে? আমার এই কথাগুলো আপনাদের খুব, অনেকের কাছে ভালোই লাগার কথা, কিন্তু অনেকের কাছে দুই একটা দুষ্ট লোকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য কথা বলছি। সাইদিরা যেখান থেকে হেঁটে যায়, ওই মাটির ধুলা নেওয়ার যোগ্যতা ওদের নাই। আর ওরা বলছে ওই চেয়ারে বসবে না। ওরে শালা টাউট কত বড়! ওই চেয়ারে বসবি কি? তুই ওই চেয়ারে বসার যোগ্যতা রাখিস? সে কারণেই আল্লাহ হয়তো তোকে ওখানে বসাই নাই। আর তুই তো মনে মনে ভাবছিস যে হ্যাঁ আমি ওই চেয়ারে বসি নাই, কিন্তু তোকে বসাই নাই আল্লাহ। হয়তো ওই চেয়ারে আরেকজন আওয়ামী লীগ বসছে, তোর মতো দুষ্ট লোকের। এত বড় দালাল। আপনারা যখন প্রশংসা করেন না, আমার খুব, আমি মাঝে মাঝে অনেক সময় কথা বলতে গিয়ে মনে হয় যে সব কথা কি বলবো, মানুষের আবেগের উপরে দেখে শুনে বলতে হয়। কিন্তু আমি দেখছি যে এত সহজে ভুলে যান, এত সহজে আপনারা সবকিছু ভুলে যান কিভাবে? আমার বাপকে ফাঁসি দিয়েছে আর আপনি ভুলে গেলেন? আমার বাবা যে চেয়ারে বসে সেই চেয়ারে সুমন বসবে না, আর আপনি ভুলে গেলেন? আর আপনি কি কারণে ভুলে গেলেন? এখন ভুলে গেলেন আপনার ওই একটা কচুরিপানা পরিষ্কার করার কারণে ভুলে গেলেন। শোনেন, পৃথিবীতে ভাইরাল আসবে, আলোচনা আসবে, আপনাকে উজ্জীবিত করার জন্য ঢং রং দিয়ে অনেক কথা আসবে, কিন্তু আদর্শ, চরিত্র, আদর্শভিত্তিক আন্দোলন, আদর্শভিত্তিক রাজনীতি, আদর্শের উপরে বিশ্বাস রেখে কথা বলা এবং সেই মানুষদের পিছনে বিশ্বাস রেখে হাঁটা, সেটা ইম্পর্টেন্ট। আমাদের এই সমাজটাকে ধ্বংস করে ফেলেছে কিছু মানুষ, এবং তাদেরকে প্যাট্রোনাইজ করছে এরাই। কয়েকদিন আগে দেখলাম তার এলাকায় একটা অনুষ্ঠান হচ্ছে, একজন ধর্ষক যার ভিডিও সহ সব আছে, সেই ব্যক্তি হচ্ছে বাংলাদেশের মানুষকে ওয়াজ করছে
কিভাবে দেশ প্রতিষ্ঠা করতে হবে, সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আর অন্যদিকে আলেমরা জেলে, মামুনুল জেলে, ইসলামপন্থীরা জেলে, এখন কিছু কিছু মানুষ মুক্তি পেয়েছে। জামাতের এই যে, আচ্ছা কয়েকদিন আগে দেখেন দালাল কাহাকে বলে, 3-4 দিন আগেও 5-7 দিন আগেও এই সুমনের একটা বক্তব্য, সিলেটের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবে। ওনার মুখ থেকে জামাতের ডাক্তার শফিক সাহেব সিলেটেই বাড়ি, আমি যদি মিস্টেক না করি, একটা নাম উচ্চারণ করার মতো একটা হিম্মত ওনার হইল না যে এই দুর্দিনে যে কোনো দল করতে পারে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত সবাইকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই নামটা মুখ থেকে আসে না। মুখে কি গোবর পড়েছে? কেন আসলো না? আপনার এলাকার না মানুষটা? গত 1 বছর আগে বাংলাদেশে যখন বন্যা হয়েছে, বিশেষ করে সিলেটে সর্বোচ্চ সংখ্যক দান করলো এই মানুষটা। হাঁটু জল আমি দেখেছি, এই যে বুকের পর্যন্ত পানি ভিজিয়ে। তারপরে ও লোকটা আমার দলের কেউ না, বাদ দেন, উনি জামাত করে, আমি তো বিএনপির। কিন্তু সেই জামাতের মানুষটার প্রশংসা আপনি সিলেট হয়ে সিলেটের করলেন না। তাহলে যে কত বড় টাটকা মুনাফেক আপনারা, কত বড় দালাল, এটা কি আর বুঝতে বাকি আছে জনগণের? মোটেও বাকি নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি এ কারণেই সবসময় বলি, আমার দ্বন্দ্বটা কোথায় জানেন? আপনাদের এই মানুষদের সাথে দ্বন্দ্ব হচ্ছে আদর্শের। আমি আদর্শ নিয়ে কথা বলতে চাই। আমি চাকচিককে পছন্দ করি না, কার কয়টা টাই আছে, কয়টা ব্লেজার আছে, দিস ইজ নট মাই ইস্যু টু লুক ইনটু ইট। আমার ইস্যু হচ্ছে বাংলার মানুষের মূল চেতনা, যেখানে চেতনাটাকে নিয়ে আসতে হবে। সে কারণে অনেক সময় অনেক মানুষ, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে গেলে অনেকে মনে করতে পারেন ওই লোকটা কি তাহলে আমার কেউ কিছু হয় না? কেউ না। কে শিখিয়ে দিয়েছে চরমনায়ের পীর সাহেব যখন মাইর খেয়েছে তার পক্ষে কথা বলতে? আমি বলেছি সবার আগে, বিএনপির যে কোনো নেতার আগে। কেন? আমার কাছে মনে হয়েছে এর চেয়ে জাহিলিয়াত কি হতে পারে? একজন বয়স্ক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভদ্র সজ্জন, একজন ইসলামিক স্কলারের দাঁত ভেঙে দিতে যেই সরকার পারে, সেই সরকার আর যাই হোক জাহেল ছাড়া আর কিছু হতে পারে না। অতএব আমার ইমান বলে তার পক্ষে কথা বলার জন্য। যাই হোক, আমি যে সর্বশেষ যে কথাটা আপনাদেরকে উপস্থাপন করে আজকের লাইভটাকে কনক্লুশন করতে চাই, বাংলাদেশের বিচার নাই, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, স্টিম রোলার, নারী নির্যাতন, হত্যা, রাহাজানি সব চলছে। সেগুলো নিয়ে এই সুমনদের মুখ বন্ধ হয়ে আছে। কিন্তু মুখ ওপেন কোথায়? খাম্বানাই, কচুরিপানা, কালবাট কি হয়েছে, এই জিনিস তো বাংলাদেশের ইম্পর্টেন্স না বাংলাদেশের জুলুম অত্যাচার ইম্পর্টেন্স, না বাংলাদেশের চুরি ডাকাতি ইম্পর্টেন্স? আজ যদি ন্যায়ের শাসন থাকতো, আমি চ্যালেঞ্জ করে হলফ করে বলতে পারি, সুমন সাহেবদের এই শঙ্কা থাকতো না যে মৃত্যু হতে পারে, যে কোনো মানুষ তাকে মেরে ফেলতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি মানুষের বিচার থাকতো, তাহলে মানুষ আজকের এই এমপি হয়ে আনারদের মতো মানুষদেরকে, এবং আমার মনে হয় সংসদের ইতিহাসে এইরকম বিদেশে গিয়ে একজন সংসদ সদস্য বিনা কারণে ঠুস করে মরে যাবে, একটা মারামারি হয়, পিটাপিটি হয়, আন্দোলন সংগ্রামের মধ্যে কেউ গুলি খায়, সেটা ভিন্ন জিনিস। একদম গুম করা, এটা আমার কাছে মনে হচ্ছে ওদের জন্য গজব হবে। না হয় এই বাংলাদেশের আইন কানুন আদালত কিচ্ছু নাই, বিধাই এটা হচ্ছে। সাইদির সাথে বেদবি করে জীবন সারকার হয়ে গিয়েছে এমপি মুরাদের। এখন বলেন না, পাওয়ার তো অনেক আছে। যারা স্পিরিচুয়াল পাওয়ারে বিশ্বাস করেন না, যারা আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করেন না, যারা ইসলামপন্থী নাগরিকদের পাওয়ারকে বিশ্বাস করেন না, তাদের জন্য তো শিক্ষা যে তুই সাইদিকে 2.5 লক্ষ ভবনের ধর্ষণকারী বলেছিস, আল্লাহ তোকে ধর্ষক বানিয়ে তোকে অপদস্থ করে মন্ত্রিত্ব খুইয়েছে, এমপিত্ব খুইয়েছে। এখন আওয়ামী লীগেরও সম্ভবত কোনো পদ পদবিতে নাই। যদিও লোকটা অসহায়, খুবই দুর্দিনে কাটাচ্ছে, আমি সমবেদনা জানাচ্ছি, আমি দুঃখিত। আমরা ইসলামপন্থী নাগরিকরা খুব উদার, আমরা বাংলাদেশের এই মানে গণতান্ত্রিক পদ্ধতির মানুষরা খুব উদার। কিন্তু আমাদের উদারতাকে পুঁজি করে কিছু মানুষ আপনার সব কেটে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, সেটাও মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, শেখ হাসিনার সর্বশেষ এই বছরের যে টার্গেট, সেটা হচ্ছে এই মিডিয়ায় আপনারা অনেকেই কথা বলে, এই মিডিয়াগুলোকে ধ্বংস করে দেয়া। কি করে ধ্বংস করবে? সাজবে আপনার মতো, কথা বলবে আপনার পক্ষে, কিন্তু উদ্দেশ্য ভিন্ন। কারণ এমন কিছু নিউজ আপনাকে দিয়ে 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 প্রভাবিত করবে, শেখ হাসিনার নিউজটা গোপন হয়ে যাবে। আমি অনেক সময় অনেক কথা বলি, কারো বিরুদ্ধে সরাসরি নাম ধরে কথা বলতে চাই না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। লোকের যেই কথা বলবে বাংলাদেশে, সবার আগে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। হু ইজ হি, হোয়াট ইজ হিজ ইন্টেনশন, সে কোত্থেকে এসেছে, কেন এসেছে, কবে থেকে এসেছে, কখন থেকে এসেছে, তার ধর্ম কি, তার কর্ম কি, তার পরিচালনা পদ্ধতি কি। এবং এই নব্য মুসলমান দিয়ে 2-1 দিনের হাকিকত দিয়ে কাউকে বিশ্বাস করে আমাদের ভাইদেরকে আর হারাতে চাই না। মোনাফেকদের খপ্পরে পড়ে পড়ে আমার দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এখন এই দেশ রক্ষা করতে হলে কিছু মর্দে মুজাহিদ দরকার, কিছু মানুষ দরকার, ইমাম চেতা দেশপ্রেমিক দরকার, যারা দেশের জন্য কাজ করবে। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে জাতীয় পার্টি, হোক সে অন্য, কিন্তু ইমানদার মানুষ ছাড়া আর এই দেশ থাকবে না, এই দেশ টেকবে না। অতএব তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, ইউনাইটেড হতে হবে, তাদের অনুসরণ করতে হবে এবং তাদেরকে নিয়েই নামতে হবে। 15টি বছর পর্যন্ত দাড়িওয়ালাদেরকে ঘৃণা করা হয়েছে, টুপিওয়ালাদেরকে ঘৃণা করা হয়েছে, এবং বিরোধী মতের রাজনৈতিক দলগুলোকেও বোঝানো হয়েছে হুজুর থাকলে ওই দলের সাথে যাওয়া যাবে না। কই ক্ষমতা এনেছে কেউ? ঘোড়ার ডিম এনেছে, আনবে না। এই দেশে বিজয় ছিনিয়ে আনতে হলে
এই ধর্মভিত্তিক ইসলাম ভিত্তিক সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও সেই উদাত্ত আহ্বান জানাবো। আমি আপনাদের সুরিত বন্ধুতাই পরামর্শ দিচ্ছি, বেশি দেরি করে ফেললে, অনক্য হইলে বাংলার মানুষের মুক্তি হবে না, এবং এই ষড়যন্ত্রটাই ওরা করতে চায়। সর্বশেষ একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাই। আপনি কিভাবে বুঝবেন যে আপনি শেখ হাসিনার পারপাস সাফ করতেছেন? এর অন্যতম একটা কাজ, যেই কাজটায় শেখ হাসিনা খুশি হয় ওইটা করলেই আপনি বুঝবেন যে আপনি শেখ হাসিনার কাজ করতেছেন। কেমন? জামাতের সাথে মেশা যাবে না, হুজুরের সাথে মেশা যাবে না, চরমনার সাথে একসাথে আন্দোলন করা যাবে না, জামাত ইসলামকে নিয়ে মাঠে ময়দানে থাকা যাবে না। এই কাজটা আপনি করলে শেখ হাসিনা সবচাইতে বেশি খুশি হয়। তো শেখ হাসিনাকে খুশি করবেন, নাকি আপনি শেখ হাসিনার কলিজার মধ্যে আঘাত ঢুকিয়ে দেবেন? আর আঘাত ঢুকাতে হলে এই হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালাকে যত বেশি কোলে টানতে পারবেন, অত ওরা জ্বলে পুড়ে সরকার হবে এবং ওদের ষড়যন্ত্র নস্যাৎ হবে, আপনারা ক্ষমতায় আসবেন। আর যদি সেই ফর্মুলা ভুল করেন, তাহলে শেখ হাসিনা যেটা চাচ্ছে বিনা ইনভেস্টমেন্টে সেই কাজটাই হয়ে যাচ্ছে। এটা আমার পার্সোনাল অভিমত প্রকাশ করছি, এবং এটার ঐক্যে যদি আমরা খুব বেশি দেরি করে ফেলি, তাহলে ভবিষ্যৎ আমাদের আরো অন্ধকার। কারণ এই ছোট ছোট দলগুলো কোনোদিন আপনার জন্য বসে থাকবে না। সেই দলগুলো নিজস্বতা নিয়ে হয়তো অন্যভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন আমাদের শক্তি আরো খর্ব হবে। অতএব বোঝার চেষ্টা করুন। আমি এই লম্বা টকশোর লাইভের মধ্যে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা সবাই সে ব্যাপারে সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বোপরি আবারও এই ব্যারিস্টার সুমনদের যে যা দেখছেন হালচাল, এখান থেকে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুক। আর আমাদের যারা নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষ রয়েছে, সেই মানুষদেরকে আমাদের সবাই তাদের পক্ষে থেকে তাদের পাশে থাকতে হবে, এবং তাদেরকে আল্লাহ হেফাজত করুক। আপনারা লাইভটি শেয়ার করবেন, ইউটিউবে নিয়মিত থাকবেন। অনেকেই কমপ্লেন করেন যে আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে প্রতিদিনই দেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে আমার নামে ফেসবুকের যত পেজ আছে সবগুলোকে গভর্নমেন্ট স্পেশাল লেটার ইস্যু করে ফেসবুকের মেটায় বন্ধ করেছে নির্বাচনের 6 মাস আগে। আমি আবারও বলছি, আমাকে সরাসরি সেখান থেকে জানানো হয়েছে। সো আপনি যতবারই ট্রাই করেন না কেন, ওই রেড কালার না ওঠা পর্যন্ত ওই পেজে আপনি পাবেন না। অতএব প্রত্যেককে অনুরোধ হচ্ছে, আপনারা ইউটিউবে সংযুক্ত হবেন। আমার এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যারা আছেন বাইরে, তারা দ্রুত ইউটিউবে ঢুকে যাবেন। আর ইউটিউবে ঢোকার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু শেয়ার দিবেন। আপনার এই শেয়ার না হলে ও দেখবে না, অন্য ভাইটি দেখবে না। আপনি আপনার বন্ধুদেরকে একটু জানিয়ে দিবেন, তাহলেই আপনারা আমার এই টক শো, লাইভ, ছোটখাটো ভিডিও সেখানে পাবেন। আপনার অনেক কিছু ভালো না লাগলেও আপনার যতটুকু ভালো লাগে ততটুকু প্রচার করবেন, সাথে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তাহলে হবে কি, এই জায়গাটায় রিচ যত বেশি হবে, দ্রুত মানুষগুলো এই ভিডিওগুলো পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে, আমাদের পরিবারকে, আমার দেশকে ভালো রাখুক। সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। তিনি অসুস্থ, শয্যাশায়ী, তার মুক্তির জন্য আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে মুক্তির ব্যবস্থা করে দিক। তারেক রহমান সহ নির্যাতিত সকল নিপীড়িত শহীদ পরিবার সকলের জন্য দোয়া চাই। সবার জন্য সবাই দোয়া করবেন, মন উদার করবেন, বড় মানসিকতা নিয়ে সকল ছোটখাটো দলগুলোকে কাছে টানার চেষ্টা করে দেশ মাতৃকার সেবায় ঐক্যবদ্ধভাবে চলতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করবেন। অন্যের সমালোচনা, বিশেষ করে আমাদের যারা পন্থী 1 ঘন্টার জন্য সরকারের বিরুদ্ধে আলোচনা করে, সমালোচনা করে, তাকে শত্রু বানাবেন না, তাকে মিত্র বানিয়ে তাকে নিয়ে কাজ করে এই বাংলাদেশের মানুষকে মুক্তি ছিনিয়ে আনবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের এই বক্তব্যটি আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নিউজ তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।